নমস্কার, অরফিয়াস মুখোটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের গল্প অরফিয়াস মুখোটি রচিত, রহস্য আর রোমাঞ্চে ভরপুর। আমাদের নিবেদন সারসা দেবীর মন্দির ও অলিক। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব বাটনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে নোটিফিকেশান অন করুন। অলিকের মামাবাড়ি জলপাইগুড়িতে। ডুয়ার্স বলতে যেটা বোঝায়, জলপাইগুড়ি শহরটা কিন্তু তেমন নয়। সবুজ গালিচা পাতা একটা শহর। শহরের এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী, আর শহরের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে করলা নদী। অলিকের মামাবাড়ি রায়কত পাড়ায়। রায়কত পাড়ায়ও একটা শীর্ণ নদী আছে যার নাম ধরধরা। তবে রায়কত পাড়ার আকর্ষণ রাজবাড়ির দিঘি ও রাজবাড়ি। বৈকুণ্ঠপুরের রাজবাড়িটি আজও জেগে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। যাক, সেসব কথা। অলিক এখন ক্লাস 10-এ পড়ে। অলিকের বাবা কলকাতার একটা নামী কলেজে বাংলার অধ্যাপক ও তার মা একটা বেসরকারি অফিসে কর্মরতা। অলিকের মা কলকাতায় পড়তে এসেছিলেন 90-এর দশকে। সেখানেই যাদবপুর ইউনিভার্সিটিতে আলাপ অলিকের বাবার সঙ্গে। তারপর তারা বিয়ে করেন। অলিকের দাদুর অলিকের বাবা অমিতকে একেবারেই পছন্দ হয়েছিল। এসব কথা অলিক তার মায়ের মুখে শুনেছে। অলিকের 3 মামা ও 1 মাসি। বড় মামা অমলেন্দু একজন প্রতিষ্ঠিত উকিল, তিনি জলপাইগুড়িতে প্র্যাকটিস করেন। অলিকের মেজ মামা সুজন মিউনিসিপ্যালিটিতে চাকরি করেন। ছোট মামা সজল সাহিত্যিক। ছোট মামা সজলের সঙ্গে অলিকের খুব ভাব। ছোট মামা ছোট থেকে অলিককে প্রচুর গল্প শোনাতেন, ইতিহাসের গল্প, পৌরাণিক গল্প, রহস্য রোমাঞ্চ গল্প। সেই কারণে অলিকের ছোট থেকেই ছোট মামা সজলকে বেশি পছন্দ। সজলের বিয়ে অনেক দিন থেকেই তোড়জোড় চলছে। সজল একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে। ডিসেম্বরের কনকনে শীতে জলপাইগুড়ির আমেজই অন্যরকম। অলিকের বড় মামার ছেলে তোতন কলকাতায় চাকরি করে। তোতনদার সঙ্গে অলিকের খুব ভাব। ট্রেনের টিকিট 3 মাস আগে থাকতেই কেটে নেওয়া হয়েছে। অলিক গতবার জলপাইগুড়ি গিয়েছিল, সেবার তার দাদু মারা যান। দাদুর মৃত্যুতে অলিক খুব দুঃখ পেয়েছিল। দাদু অলিককে খুব ভালোবাসতেন। দাদুর একটা এয়ার গান ছিল, সেটা দিয়ে কোনো কালে কোনো শিকার না হলেও বন্দুকটা মামাবাড়ির শোভা বাড়ায়। অলিকের দাদুর মৃত্যু হয় অপঘাতে। দাদুর একটা বাগান ছিল। দাদু রিটায়ারমেন্টের পর সেই বাগানে সারাদিন কাটাতেন। একদিন দুর্যোগের দিনে বজ্রপাতে দাদু মারা যান। অনেক করেও বাঁচানো যায়নি তাকে। শরীরের 80% অংশ খুব পুড়ে গিয়েছিল। অলিক খবর পেয়েছিল কলকাতায় বসে। দাদু খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন। অলিকের খুব কষ্ট হয়েছিল দাদুর মৃত্যুতে। অলিক তখন ক্লাস 7-এ পড়ে। আর তারপর জলপাইগুড়ি যাওয়া হয়নি অলিকের। এই যাচ্ছে 3 বছর পর। রাত্রিবেলা পদাতিক এক্সপ্রেস জার্নি। 2 দিন ঠিক করে ঘুমোতে পারেনি অলিক এক্সাইটমেন্টে। শীতের প্রধান আকর্ষণ শীতের পোশাক। অলিকের একটা প্রিয় ওভারকোট আছে। অলিক সেটা পরে নিজেকে প্রথমে শার্লক হোমস মনে করতে শুরু করে। রাতে ট্রেনের দুলুনিতে ঘুম চলে আসে। সকালে এনজেপি পৌঁছতে না পৌঁছতে অলিকের ঘুম ভেঙে যায়। বাবা মা উঠে পড়েন ঘুম থেকে, আর 40 মিনিট পরেই রোড স্টেশন। স্টেশনে তখন অপেক্ষা করছে সজল মামা, তোতন দাদা, বুবাই দাদা। বুবাই দাদার কথা আগে বলা হয়নি। বুবাই দাদা অলিকের সেজো মামার ছেলে। বুবাই দাদা জলপাইগুড়ির গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। সেখান থেকে গাড়ি করে 15 মিনিটে মামাবাড়ি পৌঁছে যাওয়া গেল। বাড়িটা নানান আলোয় সেজে উঠেছে। বাড়ির সামনে কলা গাছের গেট। কালোরা সবাই মিলে বরযাত্রী যাবে। অলিকের আনন্দের আর সীমা নেই। শুধু দাদুর কথা মনে ভেবে বুকে একটা কষ্ট অনুভব করছে অলিক। সকালে বুবাই দাদা অলিককে তিস্তার পাড়ে নিয়ে গেল। জুবলি পার্ক বলে একটা পার্ক আছে এখানে। তার কোলে বয়ে চলেছে তিস্তা নদী। বর্ষায় এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে। তিস্তার বালুচরে চিকচিক করে বাকিগুলো জ্বলতে থাকে। 1-2 নৌকো এপার ওপার করে দেয় যাত্রীদের। তিস্তার পাড় দিয়ে কিছুটা হাঁটলে বাবাই দাদা স্কুল, জলপাইগুড়ি জিলা স্কুল। অলিকের দাদু ও 3 মামা এই স্কুলে পড়েছে। অলিকরা বাড়ি ফিরে আসে। বাড়ির সকলের খাবার তৈরি হয়েছে, আলু ফুলকপির ঝোল ও লুচি।
এই খাবারটা অলিকের খুব প্রিয়। অলিকের মামার বাড়িতে চারপাশে ঘর ও মাঝখানে একটা বিরাট উঠোন, সবাই গল্প করছে। এমন সময় গেট দিয়ে ঢুকে এলো একটা বুড়ো লোক, লাল ধুতি পরা, গলায় রুদ্রাক্ষের মালা, একগাল সাদা পাকা দাড়ি। লোকটাকে দেখে সবাই চমকে উঠল। লোকটা গম্ভীর গলায় বলল, অলখ নিরঞ্জন। মেজ মামা একটা চেয়ার নিয়ে এসে লোকটাকে বসতে দিল। লোকটা বসলো না, বলল, আমি এখানে বসতে আসিনি, তোদের সাবধান করতে এসেছি। এই বিয়ে যদি হয় বড় অমঙ্গল ঘটে যাবে। কি অমঙ্গল হবে বাবা, যদি একটু বুঝিয়ে বলেন। বিয়ের একদিন আগে সব কি বলছেন? আমি তোদের সাবধান করতে এসেছি রে। এই বিয়ে হলে কারোর ভালো হবে না। এই সময় সজল মামা বাড়িতে আসেন। তিনি একটা কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। বাড়িতে এই শোরগোল দেখে তিনি এগিয়ে আসেন। সাধু টাইপের লোকটা সজল মামার উদ্দেশ্যে বলেন, শোন শোন, তুই এই বিয়ে করিস না। কি বলছেন আপনি? এসব আবল তাবল কথা কেন বলছেন? লোকটা কিচ্ছু বলে না। জানতো এইসব বুজরুকি শুনতে আমরা প্রস্তুত নই। লোকটা কিছু না বলে চলে যায়। যাওয়ার আগে আবার একবার গম্ভীর গলায় বলে, অলখ নিরঞ্জন। সাধু চলে যাবার পর সবাই কিছুক্ষণ চুপ থাকলো, একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। তারপর ছোট মামা বললেন, তোমরা কি ওই ভণ্ড লোকটার কথা সত্যি বলে মেনে নিলে নাকি? এই বাবা ভয় দেখিয়ে পয়সা আটবার মতলব করছিল। কিন্তু এই শুভ দিনে এইসব অশুভ কথা তিনি কেন বললেন? ছাড়ো তো যত সব গাঁজাখুরি। এরপর সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেল। সবাই ব্যস্তশীল মানুষ। সতর্ক বাণী কাউকে কিছু প্রভাবিত করতে পারল না। দুপুরবেলায় অলিক, বুবাই দাদা, তোতন দাদা স্নান করতে গেল রাজবাড়ির দিঘিতে। অলিক ছোটবেলায় দাদুর মুখেই দিঘিটা নিয়ে একটা গল্প শুনেছিল। সে গল্পটা অনেকটা এরকম, রাজা যখন এই দিঘিটা খনন করেন তখন জল ওঠে না, ওঠে দুধ। রাজাকে দেবী স্বপ্নাদেশ দেয়, পাহাড়পুর নামক এলাকা থেকে একটা মুখ বধির বাচ্চাকে পুকুরের মাঝে সমাধিস্থ করলে পুকুরে জল উঠবে। রাজা সেই মতো একটা ছেলেকে, একটা সিন্ধুকে বন্দি করে দিঘির মধ্যে পুঁতে দেন, তারপর জল ওঠে। ওই দিঘিতে স্নান করতে এলেই অলিক বাচ্চাটার কান্না শুনতে পায় জলের ভিতর। ওর তখন খুব ভয় হয়। বুবাই দাদা অবশ্য বলে এসব গালগপ্প, বাচ্চারা যাতে দিঘিতে স্নান না করে তাই এরকম গল্পের প্রচলন। সে যাই হোক, দিঘিতে স্নান করার একটু পরেই অলিক সেই কান্নার আওয়াজটা শুনতে পায়। সাঁতার কেটে পাড়ে এসে ও হাঁপাতে থাকে। ওর আর স্নান করতে ইচ্ছে করে না। বাড়ি ফিরে মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে অলিক, বুবাই আর তোতন গল্প করতে বসে। সকালে দাদুটা কাপালিক ছিল। কাপালিক কি? কাপালিকরা তন্ত্রমন্ত্র জানে, তারা বাদুড়ের মাংস খায় আর মরা মানুষের দেহের ওপর বসে সাধনা করে। কাপালিকদের শ্মশানে দেখা যায়। এইসব কথা শুনে অলিকের কেমন যেন ভয় ভয় অনুভূতি হয়। কাপালিকরা আর আসবে না তো? নিশ্চয়ই কিছু অমঙ্গল ঘটবে, তাই কাপালিকটা আমাদের সাবধান করতে এসেছিল। তাহলে সজল মামা কেন ওনাকে তাড়িয়ে দিল? কাকা নিজেই নাস্তিক, তাই এইসবে তার বিশ্বাস নেই। এমন সময় অলিকের মা আসেন ও অলিককে ঘুমানোর কথা বলেন। অলিক অনেক জোরাজুরি করেও কোনো ফল পায় না। দুপুরে তাকে ঘুমোতেই হয়। একটা অন্ধকার অন্ধকার জায়গা, চারিদিকে বাদুড় উঠছে। অলিক সেখানে একা। পায়ের সামনে দিয়ে একটা বিষধর সাপ চলে গেল। একজন খপ করে অলিকের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল।
তারপর তাকে একটা হাড়ি কাঠের সামনে এনে ফেলা হলো। চারদিকে লাল বসন পরে কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। একটু পরে সকালে সাধুটা একটা নরমুন্ডু হাতে নিয়ে সেখানটায় এসে দাঁড়ালো। তিনি হাতের ইশারা করতেই একজন টানতে টানতে অলিককে হাড়ি কাঠের কাছে নিয়ে গেল। তার গলাটা হাড়ি কাঠে রাখা হলো। অলিক চিৎকার করতে পারছে না। তারপর সেই কাপালিক একটা খাড়া নিয়ে অলিকের দিকে এগিয়ে আসে। অলিকের গলায় কোপ দিতে যাওয়ার আগেই অলিকের ঘুমটা ভেঙে যায়। এই শীতে সে ঘামছে। বিকেলে সবাই উঠোনে জমায়েত হয়েছে। এমন সময় একটা জুতো উড়ে এসে লাগলো বড় মামার কপালে। কে মারলো, কার জুতো, খোঁজ শুরু হয়ে গেল। অনেক খুঁজে যেটা পাওয়া গেল সেটা বিস্ময়কর। দাদুর জুতো। দাদুর ছবির সামনে এক পাটি জুতো সাজানো ছিল। সেটা আর একটা কিভাবে যেন উড়ে এসে লেগেছে বড় মামার মাথায়। সবাই চিন্তিত হয়ে পড়ল। এই সময় ঘটল কাণ্ডটা। বড় মামার 10 ফুট দেহটা 0 থেকে 5 ফুট ওপরে উঠে গিয়ে ধপ করে পড়ল। সবাই ছুটে গিয়ে বড় মামাকে ধরাধরি করে ঘরে আনলো। বড় মামা সংজ্ঞাহীন। তারপর তার জ্বর আসলো, খুব জ্বর। বাড়িতে সবাই চিন্তিত। এমন সময় আসলেন গুরুদেব। তিনি সব শুনলেন, তারপর বিধান দিলেন বিয়েটাতে কোনো সমস্যা আছে, সেই কারণে দাদু বাধা দিচ্ছেন। বড় মামার শরীর খারাপ হয়ে যাওয়া এটারই লক্ষণ। ছোট মামা সব বিষয়ে প্রতিবাদ করলেও এইবার চিন্তিত হয়ে পড়লেন। সজল মামা তার হবু স্ত্রী মায়াকে অনেক বছর ধরে ভালোবাসেন, কিন্তু বিয়ের আগের দিন যেসব কাণ্ড ঘটে চলেছে তাতে তিনিও চিন্তিত হয়ে পড়েন। বড় মামার মাটিতে পড়ার দৃশ্যটা কাকতালীয় হতে পারে না, বা দাদুর জুতোর ঘটনাটাও অস্বাভাবিক ঘটেছে তার কাছে। রাতে সবাই আলোচনায় বসলো, মা, মাসি, 2 মামা, আরো অনেকে। সজল মামা যেহেতু প্রেম করে বিয়ে করছে, সেই কারণে কুষ্ঠি বিচার হয়নি। সজল মামাকে সবাই মায়া মাসিকে নিয়ে অনেক প্রশ্ন করে। সজল মামা বলে, মায়ার সঙ্গে মিশে আমার কখনো মনে হয়নি কোনো অস্বাভাবিক কিছু তার মধ্যে রয়েছে, বরং সে অতিমাত্রায় নর্ম্যাল। মায়ারা এখানে 4-5 বছর হলো এসেছে। ওদের বিষয়ে তো বিশেষ কিছু জানি না। তুই কি কিছুটা জানিস? মায়ারা আগে কল্যাণীতে থাকতো। মায়ার বাবা চা বাগানে কাজ করতেন। মায়া ইউনিয়ন একাডেমিতে পড়াশুনো করেছে। ও বাবা মার একমাত্র সন্তান। ওর বাবা মারা গেলে ওরা জলপাইগুড়িতে চলে আসে ওর মামার কাছে। মায়া কমার্স কলেজে পড়াশুনো করেছে, এখন বিএড করছে। হে তো বেসিক ইনফরমেশন। এর বাইরেও অনেক কিছু আছে, সেগুলো বল। এর বাইরে মায়া খুব শান্ত স্বভাবের মেয়ে, কোনো কথাতেই সে রাগে না। সে এতটাই ভদ্র যে বিকেল 6টা বাজলে পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও বাড়ি ফিরে যায়। রোজ 6টা বাজলে? হ্যাঁ, রোজ 6টা বাজলেই ওকে বাড়ি ফিরতে হয়। এই বিষয়টা তো ঠিক ভালো ঠেকছে না। ও 6টায় বাড়ি ফিরে কি করে জিজ্ঞেস করেছিস কি? 2-1বার করেছি, কোনো উত্তর দেয়নি। দাঁড়া, তোদের বিয়ের লগ্নও তো এই সময়, তাহলে? বিয়ের থেকে আর কিছু ইম্পর্টেন্ট থাকবে নাকি? বিয়ে তো ওকে করতেই হবে। এমন সময় বুবাই দাদা এসে খবর দিল বড় মামার জ্ঞান ফিরেছে। সবাই হুড়মুড়িয়ে বড় মামাকে দেখতে গেল। বড় মামার গায়ে তখনও জ্বর। এ বিয়ে হলে সর্বনাশ হবে, তোরা এ বিয়ে আটকা। সজলের জীবন সংকট, এ বিয়ে আটকা, তোরা এ বিয়ে আটকা। এই বলে বড় মামা ঘুমিয়ে পড়লেন। আবার বাইরে আলোচনা সভা বসলো। একদল বিয়ের পক্ষে, একদল বিয়ের বিপক্ষে। যারা বিয়ের পক্ষে তারা বলল, এই দিনটার জন্য একটা মেয়ে সারা জীবন অপেক্ষা করে, বিয়ের আগের রাতে কিভাবে বিয়ে ভেঙে দেওয়া যায়, আর এই ঘটনার পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তিও নেই। যারা বিয়ের বিপক্ষে তারা বলল, বাড়িতে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে, বড় মামা বাড়ির গুরুজন, আর তার সাথে যে ঘটনাটা ঘটলো সেটা তো স্বাভাবিক কিছু নয়, আর বড় মামা নিজেই চাইছেন না বিয়েটা হোক। অনেক রাত অবধি এই তর্ক চলল। তারপর ঠিক হলো কয়েকজন বিয়েতে যাবে, বাকিরা যাবে না। অলিকের মা সজল মামার পক্ষে দাঁড়ালেন। বাবাও বললেন, এভাবে বিয়ে ভেঙে দেওয়া যায় না।
পরের দিন সকালবেলায় সজল মামা বড় মামার কাছে গেলেন। এভাবে তো বিয়ে ভেঙে দেওয়া যায় না দাদা, কিছু অপ্রাকৃতিক ঘটনা ঘটেছে, তাতে মায়াদের কোনো দোষ তো আমি খুঁজে পাচ্ছি না। এখন বিয়ে না করতে গেলে মেয়েটি লগ্নভ্রষ্টা হবে, এটা ছোট শহর, সবাই মায়ারই বদনাম দেবে। তোর কথা মানছি, তুই যা ভালো বুঝিস কর। সবাই বলল বড় মামা মত দিয়েছে, আবার হই হই করে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। বিকেলে ব্যান্ড পার্টি সংযোগে বিয়ে বাড়িতে সবাই গেলাম, সজল মামার বিয়ে হয়ে গেল। বিয়ের রাত্রে মায়া মামি সজল মামাকে গ্লাসে করে একটা পানীয় খেতে দিল। মায়া মামি মামাকে বলল, আমরা ঘুরতে যাব না? কোথায় যাবে বলো? বিজন বাড়ি, ওখানে আমার দুঃসম্পর্কের এক মাস। ঠিক আছে, বা আমরা পরশুই না হয় সেখানে যাব। পরের দিনও সজল মামাকে মায়া মামি সেই পানীয় খেতে দিল। এটা কি বিশেষ কোনো পানীয়? হ্যাঁ, এতে একটা মন্ত্রপুত জল আছে, এটা শক্তিবর্ধক। সজল মামা মায়া মামিকে নিয়ে বিজন বাড়ি চলে গেলেন। বিজন বাড়ি পাহাড়ের কাছাকাছি একটা ছোট্ট গ্রাম, সেখানে মায়া মামির আত্মীয়র বাড়ি। মায়া মামির মাসিকে দেখে প্রথমে একটু অদ্ভুত লাগলো সজল মামার। উস্কো খুস্কো চুল, লাল শাড়ি, কপালে লাল সিলুরিয়ান, গলায় রুদ্রাক্ষের মালা, আর অদ্ভুত তার কণ্ঠস্বর, অনেকটা পুরুষদের মতো। অভিব্যক্তিহীন মুখে তিনি দুজনকে স্বাগত জানালেন। ওদের একটা কাঠের ঘরে থাকতে দেওয়া হলো। ঘরটিতে একটি জানালা, সেটাও বন্ধ। দুপুরে সজল মামাকে এক প্রকার মাংস খাওয়ানো হলো। সজল মামা এরকম মাংস আগে খায়নি। মাংসটা খেয়ে তার শরীর গরম হয়ে গেল। তারপর তার ঘুম পেল, গভীর ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে সজল মামা একটু বাইরে ঘুরতে গেলেন। ঘড়িতে তখন 5:15 বাজে। বাইরে অন্ধকার, কুয়াশার আস্তরণে ঢাকা বিজন বাড়িকে মায়াবী দেখাচ্ছে। সজল মামা পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে হাঁটতে থাকলেন। হঠাৎ করেই তার সামনে ভয়ঙ্কর দর্শন এক সাধুর আবির্ভাব ঘটল। তার চোখ দুটো লাল, সারা গায়ে ছাই মাখা। তিনি সজল মামাকে বললেন, ভালো চাস তো এখান থেকে পালা, পালা। সজল মামা আকস্মিক সেই ঘটনায় এতটাই বিচলিত হয়ে পড়লেন যে তিনি উল্টো পথে দৌড়তে থাকলেন। কিছুটা দৌড়ে যখন তিনি বাড়ির কাছে পৌঁছলেন, তিনি শুনতে পেলেন বিজাতীয় মন্ত্রোচ্চারণ আসছে মায়ামামির একটা ঘর থেকে। তিনি মন্ত্রের শব্দ অনুধাবন করে একটা ঘরের কাছে এসে ছিটকে গেলেন। মায়া ও তার মামি উলঙ্গ হয়ে আসনে বসা, সামনে যজ্ঞের বেদী, দুজন না জানা ভাষায় মন্ত্রোচ্চারণ করছে। আর সবচেয়ে অদ্ভুত কথাটা হলো, একটা কাঁসা থালার উপর একটা বাদুড়, বাদুড়টার পা বাঁধা। একটু পরেই মায়ামামির মাসি বাদুড়টার একটা হাতে তুলে ধরলেন, অন্য হাতে চকচক করছে একটা ছুরি। তা দিয়ে এক ঝটকায় তিনি বাদুড়টার গলা কেটে দিলেন। বাদুড়টা ছটফট করছে, তার রক্ত একটা বাটিতে পড়ছে। একটু পরে বাদুড়টা মারা গেল। বাটির রক্তটা মাসি মায়ামামির হাতে তুলে দিলেন। মায়ামামি ঠকঠক করে সেই রক্তটা খেয়ে নিলেন। এই দৃশ্য দেখে সজল মামা অজ্ঞান হয়ে গেলেন। সজল মামার জ্ঞান ফিরল যখন, তখন তিনি একটা অন্ধকার ঘরে শুয়ে আছেন। একটু একটু করে তিনি দেখলেন ঘরটায় অসংখ্য বাদুড়, কেউ উঠছে, কেউ সিলিংয়ে উল্টো হয়ে ঝুলছে। ভয়ে কুঁকড়ে গেলেন তিনি। একটু পরে দরজা খুলে গেল। অন্ধকার ঘরে প্রবেশ করলেন মায়ামামি। তিনি হাত নেড়ে ইশারা করতেই বাদুড়গুলো দরজা দিয়ে বেরিয়ে গেল। মায়ামামি সজল মামার কাছে আসলেন, তার হাতে গ্লাস।
তিনি সজল মামার হাতে গ্লাসটা দিয়ে বললেন, খেয়ে নাও। সজল মামা মন্ত্রমুগ্ধের মতো পানীয়টা খেয়ে নিল, আর একটু একটু করে মামি ঝাপসা হয়ে গেল। এরকম করে কতদিন ধরে এই ঘটনাগুলো ঘটেছিল মামা সেটা মনে নেই, তবে মামা দিন দিন শীর্ণকায় হয়ে যাচ্ছিল। একটা গাঢ় ঘুমের ঘোর তার চোখে লেগে থাকতো সর্বক্ষণ। কখনো আধো তন্দ্রাতে তিনি দেখতেন মামি ও তার মাসি উলঙ্গ হয়ে চারপাশে ঘুরপাক খাচ্ছে, তাদের হাতে লম্বা লম্বা ঝাঁটা। কখনো দেখতেন ঘরটাতে বাদুড়রা উপদ্রব করছে। এদিকে জলপাইগুড়ির বাড়িতে সবাই খুব চিন্তিত। 2 সপ্তাহ হয়ে গেছে, এখনো সজল মামা ফেরেনি। মায়ামামির বাড়িতেও কেউ কিছু বলতে পারছে না। এসব দেখে বড় মামা গুরুদেবকে ডাকলেন। গুরুদেব বললেন, তম বিনাশকারী যজ্ঞ করতে হবে। সেদিনই যজ্ঞের আয়োজন হলো। যজ্ঞ শেষ হলে গুরুদেব ধ্যানে বসলেন। ধ্যান ভাঙার পর সবাই অধীর আগ্রহে তার মুখের দিকে তাকিয়ে রইল। যে বিপদের আশঙ্কা করেছিলাম সেটাই ঘটেছে। মায়া কোনো সাধারণ নারী নয়, সে একজন যক্ষিণী। উত্তরবঙ্গের এক জাগ্রত উপদেবী, তার নাম সারসা। মায়া তার উপাসনা করে তাকে জাগিয়েছেন। এখন তার প্রয়োজন একটা বলি। সেই কারণেই মায়া সজলের সঙ্গে সম্পর্ক করেছিল। আগামী অমাবস্যায় মায়া সজলকে বলি দেবে। সজলের বলি হলে সারসা দেবী চিরতরে জেগে উঠবেন। সারসা অমঙ্গলের দেবী, তিনি যদি জেগে যান পৃথিবীতে অমঙ্গলের ছায়া নেমে আসবে। এর থেকে মুক্তির উপায় গুরুদেব? কোনো ষোড়শবর্ষীয় বালককে দিয়ে এই কাজ করাতে হবে। আমি তাকে সব শিখিয়ে দেব। হাতে মাত্র আর 5 দিন। এরই মধ্যে এরকম কোনো বালককে জোগাড় করে বিজন বাড়িতে পাঠাতে হবে। দাদাবাড়ির সবাই জানতো আমার বয়স 16। তাই সেই দিনই বাবার সাথে রাতের দার্জিলিং মেইলে চেপে আমি জলপাইগুড়ি চলে আসলাম। সেদিন সকালে আমাকে গুরুদেবের কাছে নিয়ে যাওয়া হলো। আমি ওর সঙ্গে একান্তে কথা বলবো। সবাই ঘর থেকে বের হয়ে গেলে গুরুদেব আমাকে বললেন, তোমাকে একটা শক্ত কাজ করতে হবে। এতে তোমারও প্রাণের ঝুঁকি আছে। তুমি কি সেটা পারবে? সজল মামাকে বাঁচাতে আমি সব কাজ করতে প্রস্তুত। তাতে যদি আমার প্রাণনাশ হয় তবুও আমি ডরাই না। সাবাস। প্রথমেই বলে রাখি, সারসা দেবীর মন্দির যেখানে থাকবে তার কাছেই থাকবে একটা বুড়ো অশ্বত্থ গাছ। গাছটার পূব কোণে দেবীর মন্দির। তবে এই মন্দির আমরা যেমন মন্দির দেখি তার মতো নয়। বাঁশ দিয়ে ঘেরা এই মন্দিরের ওপর টিনের চাল দেওয়া। মন্দিরের চারপাশে অসংখ্য পায়রা আর হাঁসেদের মৃতদেহ থাকবে। একটা পচা গন্ধ সেখানকার বাতাসকে আচ্ছন্ন করে রাখবে। সন্ধে 6টার সময় দেবী ঘুমিয়ে পড়েন। 7টা অবধি তিনি ঘুমোন। বাকি সব সময় কিন্তু তার তেজ অক্ষুণ্ণ থাকে। বর্তমানে দেবী অনেকটাই জাগ্রত হয়েছেন। তোমাকে কাজটা করতে হবে ঠিক সন্ধে 6টা থেকে 7টার মধ্যে। কি করতে হবে গুরুদেব? এই যে কাঁঠাল পাতাটা দেখছো, এর মধ্যে মন্ত্রপুত সিঁদুর আছে। এই সিঁদুরটা দেবীর কপালে ঢেলে দিতে হবে। প্রতি পদে প্রচুর বাধা আসবে,
তবে তুমি যদি সফল হও, দেবী আরো 12 বছরের জন্য ঘুমিয়ে পড়বেন। তুমি সফল হলে মায়াদের বিনাশ হবে, তোমার সজল মামা ফিরে আসবে। তুমি পারবে? পারবে তো? পারবো পারবো গুরুদেব, আমি পারবো। সেদিন দুপুরের বাসে করে আমি, বাবা ও বুবাই দাদা বিজনবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধেবেলায় আমরা বিজনবাড়ির একটা হোমস্টেতে উঠলাম। বাবা হোমস্টের ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, এখানে বুড়ো অশ্বত্থ গাছ কোথায়? নেপালি ম্যানেজার সেটা শুনে খুব ঘাবড়ে গেলেন। বাবু, এ কথা কেন জিজ্ঞেস করছেন? শুনেছি গাছটা খুব পুরনো, তাই দেখতে চাইছিলাম আর কি। ওই ভুলটা করবেন না বাবু, ওই গাছ বড় সাংঘাতিক। ওই গাছের কাছে যে যায় সে আর ফিরে আসে না। গাছটার কাছে যাব না, দূর থেকে দেখতে তো পারি নাকি? ঠিক আছে, কাল সকালে আমি আপনাকে দেখিয়ে দেব। তবে বাবু খবরদার ওর কাছে যাবেন না। আরে ভয় নেই তোমার, দূর থেকে দেখেই চলে আসবো। রাতে মুরগির ঝোল দিয়ে ভালো করে খেয়ে নিলাম। বুকের মধ্যে একটা হালকা ভয় তো রয়েছে। বাবা বললেন, তোর ওপর আমার খুব কনফিডেন্স আছে বাবু, আমি জানি তুই কাজটা পারবি। তবে তাড়াহুড়ো করবি না, খুব সাবধানে ওখানে যাবি। আর আমরা তো কাছে পিঠেই থাকবো। সকালে ব্রেকফাস্ট খেয়ে অজয় ছেত্রী আঙ্কেল আমাদের গাছটার কাছে নিয়ে গেলেন। গাছটা দূর থেকে দেখা যাচ্ছিল। আমাদের হোমস্টে থেকে প্রায় 48 কিলোমিটারের পায়ে হাঁটা পথ। গাছটাতে প্রচুর পাখি। পাহাড়ি পথ থেকে একটা পায়ে হাঁটা পথ নেমে গেছে, ওটা দিয়ে ওখানে যাওয়া যায়। আমরা গাছটাকে দেখে নিতে আসলাম। তারপর শুরু হলো প্ল্যানিং, কিভাবে যাব সেখানে। বাবা একটা টর্চ দিয়ে বললেন, এটা রেখে দে। মোবাইলের ফ্ল্যাশ লাইট তো আছে, এই টর্চটা শক্তপোক্ত, বিপদের সময় এটা মন্ত্রের মতো কাজ করবে, রাখ। বুবাই দাদা শান্তিনিকেতনের ব্যাগে টর্চটা রেখে দিলাম। একটা ছুরি দিলেন বাবা, বললেন এটাও কাজে লাগতে পারে। সব গুছিয়ে নিয়ে আমরা 4টের সময় আবার গাছটার কাছে গেলাম। এখান থেকে তোর পথ শুরু, অল দ্য বেস্ট। আমি বাবাকে খুব একটা প্রণাম করি না, কিন্তু আজকে কি যেন মনে হলো, প্রণাম করে ফেললাম। বাবা জড়িয়ে ধরল। আমরা এখানেই থাকবো, অসুবিধা হলে ফোন করবি। আমি মাথা নাড়লাম, তারপর হাঁটতে থাকলাম পাহাড়ি ঢালু পথ ধরে। একটু একটু করে এগিয়ে গিয়ে দেখলাম সেখানে একটা ছোট কাঠের বাড়ি, ধারে কাছে কেউ নেই। গাছের আড়াল দিয়ে হেঁটে আমি বাড়িটার কাছে পৌঁছলাম। বাড়ি বলতে 3টে আলাদা আলাদা ঘর, আর কিরকম যেন একটা গা ছমছমে পরিবেশ। আমি সবুজ একটা জামা আর সবুজ ট্র্যাকস্যুট পরে এসেছি, জঙ্গলের সাথে কামোফ্লেজ হয়ে যাচ্ছে। ঘরগুলোতে কোনো জানালা নেই। একটা ঘরের দেয়ালে কান পাতলাম, একটা পুরুষ কণ্ঠ ও একটা নারী কণ্ঠের আলোচনা চলছে। মাসি, সজল যদি এর মধ্যে মারা যায়? ভয় নেই, যে কারাটা ওকে খাওয়াচ্ছি ওটা খেলে ও মরবে না, ওর মাথা কাজ করা বন্ধ করে দেবে। আমি বুঝতে পারলাম আসলে দুজনেই মেয়ে, একটা মায়া মামি আর অন্যজন যে কে সেটা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলাম সজল মামা দুর্বল হয়ে গেছে, তবে মনে হলো ওই ঘরে সজল মামা নেই। এবার গেলাম পাশের ঘরে, সেখানে কোনো আওয়াজ নেই। কাঠের দেওয়ালের একটা ফুটো দিয়ে দেখলাম ঘরটা সম্পূর্ণ অন্ধকার। একটা যজ্ঞবেদী আর অনেক পাখির পালক ছিটিয়ে গেছে ফ্লোরে। তারপর কান পাতলাম অন্য ঘরটায়, সেখানেও কোনো আওয়াজ নেই।
দেওয়ালের ফুটো দিয়ে দেখলাম মেঝেতে সজল মামা শুয়ে আছে। আমার চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। তবে আমি এটা বুঝে গেলাম এখানে দুজন নারী ছাড়া আর কেউ নেই। আমি এলাকাটা ঘুরে দেখলাম, একটা কুয়োর, তারপর বাগান, বাগানে নাম জানা সব গাছ, আর দূরে অশ্বত্থ গাছ, আর তার পাশে সারসা দেবীর মন্দির। এরপর আমি আবার প্রথম ঘরটার কাছে এসে কান পাতলাম। 40 বছরে এরকম কোন সম্পন্ন পুরুষ পৃথিবীতে একজন আসে, যেমন সজল। ওর বলি দিলে মা সন্তুষ্ট হবেন, মা জাগবেন, আর আমরা হব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 2 নারী। মায়া, সময় হয়েছে, যজ্ঞের ব্যবস্থা কর। হ্যাঁ মাসি, তার আগে সজলকে কারাটা খাইয়ে আসি। আমি ঘড়ি দেখলাম 5:35। বাইরে অন্ধকার ঘন হয়ে এসেছে, আকাশে 1-2 তারা মিটমিট জ্বলছে। আমি একটু একটু করে মন্দিরের দিকে অগ্রসর হলাম। হঠাৎ করে একটা লতা গাছ আমার পা জড়িয়ে ধরল, তারপর আষ্টে পৃষ্ঠে আমাকে বেঁধে ফেলতে চাইল। আমি ব্যাগ থেকে ছুরি বের করে লতাগুলো কাটতে থাকলাম। আমার দম বন্ধ হয়ে আসছিল। একটু পরে আমি লতা গাছের বন্ধন থেকে মুক্ত হলাম। ততক্ষণে মন্ত্রোচ্চারণ শুরু হয়ে গেছে। বুঝলাম মায়ামামি পুজোয় বসেছে। হঠাৎ করে ঘরের ধোঁয়া বাইরে বেরিয়ে এলো। ধোঁয়া থেকে একটা নেকড়ে সৃষ্টি হলো। নেকড়েটা আমায় দেখছে। আমি রুদ্ধশ্বাসে দৌড় দিলাম। নেকড়ে আমার পিছনে ছুটছে, আমি দৌড়চ্ছি। হঠাৎ কি হলো, আমি ঘুরে দাঁড়ালাম, টর্চটা হাতে নিয়ে নিলাম। নেকড়েটা ছুটে আসলো আমার দিকে, আমি টর্চটা বাগিয়ে ধরে চালিয়ে দিলাম। নেকড়েটা হাওয়ায় মিলিয়ে গেল। আমি বুঝলাম এই সবই হচ্ছে মায়া। যাতে আমি মন্দিরের কাছে যেতে না পারি সেই জন্য এই সব মায়া সৃষ্টি হচ্ছে। ঘড়িতে 6:30। আমি অনেকটা দূরে চলে এসেছি। আমি আবার হাঁটা শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে। পথ যেন শেষ হচ্ছে না, আমি হেঁটেই যাচ্ছি। মন্দিরের সামনে এসে দেখলাম একটা বিষধর সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। এত বড় সাপ আমি কখনো দেখিনি। আমি বুঝলাম এটাও মায়া। আমি একটু একটু করে মন্দিরের দিকে এগোতে থাকলাম। আকাশ জুড়ে মেঘ ঘনিয়ে এলো, জোরে জোরে বাজ পড়তে থাকলো, প্রবল হাওয়া দিল, সব উঠতে থাকলো। হাওয়া তো নয়, ধুলোর ঝড়। এই পাহাড়ে যে কি করে ধুলোর ঝড় উঠতে পারে আমি বুঝতে পারলাম না। আমি মন্দিরে ঢুকলাম, ব্যাগ থেকে কাঁঠাল পাতাটা বের করতে যাব, দেখি দূর থেকে মায়ামামি আর সেই মহিলা বিকৃত আওয়াজ করে ছুটে আসছে। আমি তৎক্ষণাৎ সিঁদুরটা দেবীর মাথায় পরিয়ে দিলাম। একটা ঘর ঘর শব্দ হলো, আর দেবীর চোখ পট করে খুলে গেল, আর তার 2 চোখ দিয়ে একটা তীব্র রশ্মি বের হলো। সেই রশ্মির তেজে ওরা দুজন পুড়ে গেল আর হাওয়ায় মিলিয়ে গেল। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, আর আমি জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল, আমার সামনে দাঁড়িয়ে বাবা, বুবাই দাদা আর সজল মামা। সাবাস আমার বীরপুরুষ ছেলে, সাবাস আমার বীরপুরুষ ছেলে। আমি বিছানা থেকে উঠে বাবাকে জড়িয়ে ধরলাম। আজকের গল্প পাঠে আমি সুপ্রিয়, নবনীতা, অনুশ্রী, রেকর্ডিস্ট সমীরণ, স্টুডিও মুভিজ অ্যান্ড মিউজিক, আর সমস্ত অনুষ্ঠানটির প্রযোজনা এবং নির্দেশনায় অরফিয়াস মুখোটি। আশা করব আমাদের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমাদের গল্পগুলো শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আপনার পরিচিত মানুষদের সাথে গল্পগুলো শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমাদের কাছে খুবই ভ্যালুয়েবল। থ্যাংক ইউ।